হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় পড়াশোনা শুরু করছিলাম। তো প্রথম পার্টটা যারা যারা ক্লাস করে নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা করে আসবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, আজকে আমাদের নতুন পড়া শুরু করা যাক। আজকে আমরা জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করব। তো এখানে একটা জিনিস হলো যে আমার কাছে যে বইয়ের পিডিএফটা আছে সেটা একদম ক্লিয়ার না, ক্লিয়ার আছে বাট কয়েকটা পেজ একটু মোটা কালিতে, আর বাকিগুলো অবশ্য ক্লিয়ার আছে। তো এই প্রথম পেজটা একটু মোটা কালিতে আছে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও, পরবর্তী গুলো আবার ঠিকই আছে। তো যাই হোক, এখানে পড়াশোনা শুরু করি। যে বলছে যে আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তাহলে আজ পর্যন্ত বিজ্ঞানীরা মোটামুটি 4 লক্ষ এবং প্রাণী হচ্ছে 13 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণীর নামকরণ করতে পারছেন। তবে এর সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে, যদি সত্যি কখনো শেষ করা যায়, মানে যদি শেষ করা যায়, তাহলে এর সংখ্যাটা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। মানে বর্তমান পর্যন্ত মোটামুটি 4 লাখ উদ্ভিদ এবং 13 লাখ প্রাণী আবিষ্কার করতে পারছে। কিন্তু যদি এরকম করে চলতে থাকে তাহলে এই সংখ্যাটা মোটামুটি 1 কোটিতে গিয়ে দাঁড়াবে। জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করার প্রয়োজন। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্যই অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। তো এখানে আমাদের বিভিন্ন জিনিস বলা আছে। তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমি মার্ক করে দিচ্ছি। তো এখানে বলছে কি যে সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। অর্থাৎ আমাদের এখানে যদি 1 কোটি মতো প্রাণী উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যদি আপাতত যদি চিন্তা করি যে 4 লাখ উদ্ভিদ এবং 13 লাখ যদি প্রাণী হয়, তাহলে এতগুলা প্রাণীকে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য আকারে মুখস্থ রাখতে পারবো না বা মনে রাখতে পারবো না। এর জন্য আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যাটার উদ্ভব ঘটে, যেখানে আমরা যদি বিভিন্ন ধরনের যে উদ্ভিদ বা প্রাণীগুলো আছে সেগুলোকে একটা শ্রেণীতে নিয়ে আসি, এবং ওই একটা শ্রেণীর বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ওই যে শ্রেণীর সবগুলার বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। এই যে আমাদের দরকার যে জিনিসটা, সেই জন্য আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যাটা উদ্ভব ঘটে, যেটার সাহায্যে আমরা খুব সহজে অল্প কিছু জিনিস মনে রেখে অনেকগুলা প্রাণীর বৈশিষ্ট্য আমরা ভালো মতোই বুঝতে পারবো। তো এখানে দেখো বলছে কি যে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ বিজ্ঞানী, মানে এনার বাড়ি হলো সুইডেনে। নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ইনি কি করছেন? ইনি হলো শ্রেণীবিন্যাসের নামকরণের ভিত্তি পরিবর্তন করেন। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন কে অথবা প্রবর্তক কে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্যারোলাস লিনিয়াস। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে সুইডেনে, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তো অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। যেটা আমরা আগেও পড়ছিলাম যে আগের যে বিজ্ঞানীগুলো ছিল সবাই এই প্রাণী জগৎকে বা উদ্ভিদ জগৎকে দুটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। অর্থাৎ জীবকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তো ক্যারালাস লিনিয়াসও দুইটা ভাগে ভাগ করছিলেন। তো এখন আসা যাক আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, অর্থাৎ আমাদের কি উদ্দেশ্য নিয়ে আমাদের শ্রেণীবিন্যাসটা করা হয়। তো এখানে বলছে কি যে এটা আমাদের একটু ইম্পর্টেন্ট। তো তোমাদের 2 মার্কের জন্য খ নাম্বার আসতে পারে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা করো। তাহলে অবশ্যই এটা ভালো মতো পড়তে হবে। তো এখানে আছে কি যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ বা মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। অর্থাৎ আমরা এটা দ্বারা বুঝলাম কি যে শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা অনেকগুলো প্রাণীকে খুব সহজে মনে রাখতে পারি, এবং মানব কল্যাণের যে অণুজীবগুলো আছে বা যে প্রাণীগুলো আছে সেগুলো আমরা আলাদা করতে পারি। অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা ভালো খারাপ সবগুলোকে আমরা ভালোভাবে শনাক্ত করতে পারবো। এরপর আসা যাক আমাদের জীবজগৎ। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্য বা কিংডম শ্রেণীবিন্যাস করা হতো। অর্থাৎ আমাদের ক্যারোলাস লিনিয়াসের সময়কালের আগ পর্যন্ত আমাদের এই
আহ জীব জগৎকে দুটি ভাগেই ভাগ করা হতো, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে আমাদের প্রাণী জগৎ। তো বিজ্ঞানের অগ্রযাত্রার বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারের জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তত্ত্বপাত্রের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডম ভাগ করার প্রস্তাবনা দেন। অর্থাৎ আমাদের যে ক্যারোলাস লিনিয়াসের পরে যে বিজ্ঞানী আসছে ওনার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। ইনি যে আমাদের যে জীবজগৎ আছে জীবজগৎ থেকে 5টা রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাবটা করেন। পরবর্তীকালে মার্কুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এ- ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। অর্থাৎ আমাদের যে ক্যারোলাস লিনিয়াস ইনি শুধুমাত্র একটা ধারণা দিয়ে গেছে, সেখান থেকে আমাদের যে বিজ্ঞানী মার্গুলিস ইনি আবার এগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তো জীবজগৎকে দুটি ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে আমাদের সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। তো সুপার কিংডম 1 কে বলা হয় প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 কে বলা হয় ইউক্যারিওটা। তো ওই সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত শুধুমাত্র একটা রাজ্য, সেটা হচ্ছে রাজ্য 1, যার নাম দেওয়া হয়েছে মনেরা। এবং সুপার কিংডম 2 কে আবার 4টি ভাগে ভাগ করা হয়, রাজ্য 2, 3, 4 এবং 5। তো 2 কে বলা হয় প্রোটিস্টা, 3 কে বলা হয় ফানজাই, তারপর আছে প্ল্যান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। এই যে রাজ্যগুলো দেওয়া আছে এই রাজ্যগুলো আমরা খুব ভালোভাবে পড়াশোনা করব, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা একটু মনোযোগ দাও, তাহলে আমাদের এই অধ্যায়টা খুব ভালো মতো শেষ করতে পারবে। তো এখন আমরা সুপার কিংডম 1 নিয়ে পড়াশোনা করব বা প্রক্রিয়াটা নিয়ে পড়াশোনা করব। বলছে যে এরা আদি কোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। অর্থাৎ আমাদের যে প্রক্রিয়াটা যে আছে এটার দুইটাই বৈশিষ্ট্য আমরা বলতে পারি, তাহলে হচ্ছে এটা কি আদি কোষী বিশিষ্ট এককোষী এবং এটা হচ্ছে আণুবীক্ষণিক জীব। তো আদি কোষ বলতে কি বোঝায়, যে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে আদি কোষী, আর যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষী। তো সুপার কিংডমে শুধুমাত্র একটা রাজ্যই আমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মনেরা। তো এই মনেরার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই প্রতিটাই একদম ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে কিরকম, এই প্রশ্ন আসবে হলো যে এখানকার যে কোনো একটা বৈশিষ্ট্য তোমার উদ্দীপকে দেওয়া থাকবে। তো ওই উদ্দীপক থেকে ওটা কোন রাজ্যের আমাদের অন্তর্ভুক্ত সেই রাজ্যেরটাকে আমাদের ডিটেক্ট করতে হবে, মানে ওই রাজ্যটাকে আমাদের আগে চিনতে হবে যে এই বৈশিষ্ট্যটা এই রাজ্যে, তারপর ওই রাজ্যে আমাদের সকল বৈশিষ্ট্য লিখতে হবে। তো আমাদের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই প্রতিটাই মনে রাখতে হবে। তো চলো আমাদের এটা ভালো মতো পড়ানো যাক। তো মনের আর এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। অর্থাৎ এই যে মনেরা যে আছে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে এককোষী। তারপর 2 নম্বর হচ্ছে এরা এরা হচ্ছে ফিলামেন্টাস এবং কলোনিয়াল। তো ফিলামেন্টাস কাকে বলে, যে একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। অর্থাৎ প্রশ্ন আসবে যে ফিলামেন্ট কাকে বলে, তাহলে আমরা বলবো যে একটির পর আরেকটি কোষ যদি লম্বালম্বি হয়ে যুক্ত হয়ে বিশাল একটা আকার গঠন করে সেটাকে বলা হয় ফিলামেন্টাল। তাহলে মনেরা 3টা বৈশিষ্ট্য অলরেডি আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে এককোষী, আর একটা হচ্ছে ফিলামেন্টাস, আর একটা হচ্ছে কলোনিয়াল। তো এরপর বলছে যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। তাহলে কি থাকে, থাকে হলো শুধুমাত্র ক্রোমাটিন তন্তু, আর নিউক্লিওলাসও থাকে না এবং নিউক্লিয়ার পর্দাও থাকে না। তো এই যে কোষের যে বিভিন্ন অঙ্গ অঙ্গ বা অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আরো পড়াশোনা করা হবে। তা আপাতত এতটুকুই মনে রাখো যে কোষের ক্রোমাটিন তন্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। তাহলে আমাদের এখান থেকে যদি মনে রাখি যে কি কি আছে, তাহলে বাকিগুলা আমরা বলবো যে বাকিগুলা নাই। আছে হলো আমাদের ক্রোমাটিন তন্তু, তারপর আছে রাইবোজোম। তাহলে ক্রোমাটিন তন্তু আর রাইবোজোম আছে, আর বাকিগুলো নাই। কি নাই আমাদের, নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার পর্দা নাই, তারপর প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা কোনো কিছুই নাই। এরপর আসা যাক যে কোষ বিভাজন, দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আমাদের কোষ বিভাজন কিভাবে হয়, কোষ বিভাজন হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায়। প্রধানত শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে এদের মেইন যে শোষণ খাদ্য গ্রহণ পদ্ধতি সেটা হচ্ছে শোষণ। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে।
তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে এদের মেইন খাদ্যগ্রহণ পদ্ধতি হচ্ছে শ্বসন, কিন্তু কেউ কেউ আছে যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। তাহলে আমি যদি এখান থেকে আবার জিনিসগুলো ভালো করে মার্ক করি যে কোনগুলো একদম ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনেই রাখতে হবে। তাহলে আমি এখানে প্রথমে বলবো যে এটা হচ্ছে এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এটা হলো আমাদের ১ নাম্বার কাজ। তো এই ৩ টা বৈশিষ্ট্য আছে। এরপর বলবো যে ক্রোমাটিন তন্তু আছে আর রাইবোজোম আছে। নাই কি কি? নাই হলো নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, মানে কোনো কিছুই নাই। তাহলে এখান থেকে আমাদের ২ টা পয়েন্ট গেল। এরপর ৩ নাম্বার পয়েন্ট কি? ৩ নাম্বার পয়েন্ট হলো এরা আমাদের দ্বিবিভাজন পদ্ধতিতে কোষ বিভাজন করে। এটা হলো ৩ নাম্বার পয়েন্ট। ৪ নাম্বার পয়েন্ট হলো যে এরা শ্বসন পদ্ধতিতে আ আ খাদ্য গ্রহণ করে, কিন্তু কেউ কেউ ফটোসিনথেসিস পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করতে পারে। তার মানে এখান থেকে আমাদের মেইন ৫ টা পয়েন্ট হয়ে গেল। তো এই ৫ টা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ তে উদাহরণগুলো চলে আসবে। এখানে বলছে যে নীলাভ, সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে আমাদের মনেরা যা আছে, এই মনেরার যে উদাহরণ আছে সেটা হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তো আশা করি এটা ভালো মতো বুঝাইতে পারছি, এবং কিভাবে প্রশ্ন আসে সেটাও বলে দিতে পারছি, এবং কিভাবে অ্যান্সার লিখতে হবে সেটা বলে দিতে পারছি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এখন একটা লাইক করে দাও এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি পেয়ে যাও। এরপর আসা যাক আমাদের সুপার কিংডম 2 তে। তো সুপার কিংডম 2 কে আমরা বললাম কি যে ইউক্যারিওটা। এরা প্রকৃত কোষ। আমরা আগেরটা যেটা পড়ছিলাম যে মনেরা হচ্ছে বা প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী। কিন্তু আমাদের যে ইউক্যারিওটা আছে এরা হচ্ছে প্রকৃত কোষী, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। আমরা পড়ছিলাম যে প্রোক্যারিওটা শুধুমাত্র এককোষী জীব। কিন্তু ইউক্যারিওটা আমাদের এককোষীও হইতে পারে এবং বহুকোষী হতে পারে, এবং এরা হচ্ছে প্রকৃতকোষী। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধ বসবাস করে। তো সুপার কিংডম 2 এর প্রথম যে রাজ্যটা আছে সেটা হচ্ছে আমাদের রাজ্য 2, অর্থাৎ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই আমাদের ভালো মতো জানতে হবে। তো এরা এককোষী বা বহুকোষী, অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠা আছে সেটা এককোষীও হতে পারে আবার বহুকোষী হতে পারে। একক বা কলোনিয়াল, কলোনিয়াল বলতে বোঝাচ্ছে দলবদ্ধ হয় যেটা বসবাস করা, বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে এখান থেকে আমাদের ১ নম্বর বৈশিষ্ট্য, তাহলে এটা লিখতে হবে কি যে এরা এককোষী বা বহুকোষী, একক এবং কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়ার বিশিষ্ট। এটা হচ্ছে আমাদের ১ নম্বর বিশিষ্ট ১ নম্বর বৈশিষ্ট্য। এরপর আমরা বলব কি যে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত বা পরিবৃত্ত থাকে। তো আমরা আগে যেটা মনে ওখানে পড়ছিলাম সেখানে শুধুমাত্র ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাসও থাকে না এবং নিউক্লিয়ার পর্দাও থাকে না। কিন্তু আমরা প্রোটিস্টার ক্ষেত্রে দেখতে পারতেছি এখানে ক্রোমাটিন বস্তুগুলা নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের ২ নম্বর বৈশিষ্ট্য। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন ইত্যাদি থাকে। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। তাহলে আমরা আগেরটা দেখছিলাম যে রাইবোজোম এবং ক্রোমাটিন তন্তু ছাড়া বাকিগুলো নাই। কিন্তু আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে প্রোটিস্টার মধ্যে কোষের সকল অঙ্গাণুই থাকে। তো খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। তো এটাও আমাদের কি আগেরটার মতোই, আগেরটার মতো আমাদের কি আ শোষণ এবং ফটোসিনথেসিস এর মাধ্যমে খাদ্য গ্রহণ ঘটে। তাহলে এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার পয়েন্ট। তারপর বলছে কি যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তো আমরা আগে যে মনে পড়ছিলাম সেখানে প্রজননের ব্যাপার দেখছিলাম যে দ্বিবিভাজনের মাধ্যমে হয়। কিন্তু এখানে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের অযৌন প্রজনন হয়ে থাকে। তাহলে এটা আমাদের কি ৪ নাম্বার ৪ নাম্বার পয়েন্ট। তাহলে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের জনন ঘটে থাকে, এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একক আ এরূপ ২ টি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে থাকে। এরা ভ্রূণ সৃষ্টি করে না। অর্থাৎ এখানে আমাদের বলছে কি যে প্রতিষ্ঠা রাজ্যের যে প্রাণীগুলো আছে সেটা যৌন জননও ঘটাইতে পারে, যে ২ টা গ্যামেটের মিলনের মাধ্যমে, এবং আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জননও ঘটাতে পারে। অর্থাৎ যৌন হইতে পারে সেটা হচ্ছে ২ টি গ্যামেটের মাধ্যমে, এবং অযৌনও হতে পারে সেটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো উদাহরণ যেগুলো দেওয়া আছে এমিবা, তারপর হচ্ছে প্যারামেসিয়াম, এককোষী এবং বহুকোষী শৈবাল। তো উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে আমি সামারি করি, তাহলে ১ নম্বর আর লিখবো যে এর কি, কি বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এরা এককোষী না বহুকোষী, একক না কলোনিয়াল, এই বিষয়গুলো লিখবো। তারপর পয়েন্ট ২ তে আমরা কি লিখবো যে এদের কোষে কি, কি আছে আর কি, কি নাই। এটার মধ্যে আমাদের কি সকল বস্তুই আছে। এটা হলো আমাদের
2 নম্বর পয়েন্ট। আমরা ৩ নম্বর পয়েন্ট বলবো কি যে খাদ্য গ্রহণ। অর্থাৎ এরা খাদ্য কিভাবে গ্রহণ করে এটা হচ্ছে আমাদের ৩ নম্বর পয়েন্টে লিখবো। তারপর ৪ নম্বর পয়েন্টে লিখবো যে এদের আ জনন পদ্ধতি। অর্থাৎ এরা আমাদের অযৌন জনন ঘটে নাকি যৌন জনন ঘটে। এরকম করে এই ৪ টা পয়েন্ট সবগুলোর মধ্যে আমাদের মনে রাখতে হবে। এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে ৫ নম্বর ৬ নম্বর দিয়ে মনে রাখবো। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা মনে রাখবো যে ১ম টা হচ্ছে আমাদের তারা এককোষী কি বহুকোষী, একলাই থাকে নাকি দলবদ্ধ হয়। এটা ১ নাম্বার। ২ নাম্বার কি এদের কোষে কি, কি আছে আর কি, কি নাই। তারপর ৩ নাম্বার এরা কিভাবে খাদ্য গ্রহণ করে। আর ৪ নাম্বার এরা কিভাবে প্রজনন ঘটায়। এরপর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা বলতে হবে। আর এখান থেকে উদাহরণটা যদি দাও তাহলে তো একদম তোমার অ্যান্সারটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে আমরা ফাঞ্জাই নিয়ে পড়াশোনা করব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও এবং অবশ্যই, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।